চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। বাকি 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। নড়াইলের বড়কলা গ্রামে দীর্ঘদিনের বিরোধের বহিঃপ্রকাশ, সোমবারের খুনোখুনি। নিহতদের স্বজনের চাওয়া ন্যায় বিচার। ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। হবিগঞ্জে খোয়াই নদীর তীরে গাছ কাটার মহোৎসব, সংস্কারে কাজের আড়ালে বৃক্ষ নিধন নিয়ে প্রশ্ন। সরকারি 3 দফতরের পাল্টাপাল্টি বক্তব্যে ধোঁয়াশা। কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে। এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে এই বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল। সংবাদ সারা দেশে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ হারালেন 5 জন। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান মোটর পার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরও 4 জন চিকিৎসাধীন, যাদের 3 জনই শিশু। এর আগে মারা যান শাখাওয়াতের স্ত্রী নূরজাহান বেগম, সন্তান শাওন, ছোট ভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের 3 জনকে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 23 তারিখ ভোরে চট্টগ্রাম হালি শহরের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের 3য় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসায় থাকা 9 জনই দগ্ধ হন। প্রায় 2 দশক ধরে চলা বিরোধ গড়ালো রক্তক্ষয়ী সংঘাতে। দীর্ঘদিনে বিষয়টি ছোটখাটো মারামারি পর্যন্ত থাকলেও কখনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এবার মারা গেলেন বাবা, ছেলে সহ 4 জন, আহত কমপক্ষে 3 জন। নড়াইলের সদর উপজেলার বড়কলা গ্রামে এই প্রাণঘাতী সংঘর্ষে শোকে স্তব্ধ নিহতদের পরিবার। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। বিস্তারিত শেখ আল এহসানের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আমির সোহেল। নড়াইলের সদর উপজেলার বড়কলা গ্রাম। সড়কের একপাশে 3টি আদাপাকা বাড়িতে শোকাবহ পরিবেশ। 3 ছেলেকে নিয়ে এখানেই থাকতেন খলিল শেখ। একসময় পরিবারটির বাস ছিল প্রায় 6 কিলোমিটার দূরে তারাপুর গ্রামে। সেখানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লার পাশাপাশি বাড়ি ছিল খলিলের। পরিবারের অভিযোগ, প্রায় 20 বছর আগে জমি নিয়ে খলিল ও খায়রুজ্জামানের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর ইউপি নির্বাচনেও খায়রুজ্জামানের বিপক্ষে অবস্থান নেয় খলিল। সেই থেকেই দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। খলিলের পরিবার জানায়, গত 8 জানুয়ারি একটি মামলার হাজিরা দিতে লোকজন নিয়ে নড়াইল শহরে যাচ্ছিল সে। পথে খায়রুজ্জামানের লোকজন হামলা করে। এতে খলিল শেখ সহ প্রায় 8 জন আহত হন। এরপর 23 তারিখ ভোরে বড়কলা গ্রামে খলিলের বাড়িতে হামলা চালায় খায়রুজ্জামানের লোকজন। কোনো পক্ষ আর বেপক্ষ মারামারি ডাল সরকি নিয়ে এরা তো কিছু নয়। তো সেখানে তারা ষড়যন্ত্র করে আইসে গাড়ি বেড়ে চারিদার দিয়ে গিরে ফেলাই দিয়ে ঘর গিরে ফেলাই দিয়ে আনতিছে আর মারতিছে। কুপাই বাইরে ফেলাইছে, আমার বাইরেও বাইরে ফেলাইছে, আমার বাপরেও বাইরে ফেলাইছে। আমার শ্বশুর নামাজ পড়ে উনি বইছে না শুইছে কে বলি, আমার শ্বশুরেও ওইরকম ধরে মারিছে। আমি বাজারতে খানিক দূর পার হয়ে গেলি, ওরাই 5-6 জন ওই জায়গাতে আমার দেখতেছে, আমার ফাঁকায় নিয়ে 9 জনে আমার মারিছে। সেদিন সেহরির পর 30-40 জনের একটি সশস্ত্র দল বাড়িঘরে হামলা করে। কোপানো হয় খলিল শেখ, তার ছেলে মুন্না শেখ ও তাহাজ্জুদ শেখকে। এ সময় আরও কয়েকজনের উপর নৃশংস হামলা চালায় তারা। প্রতিরোধ করতে গেলে প্রাণ যায় প্রতিপক্ষের ওয়াসিকুর ফকিরের। প্রায় 1-1.5 লোক এসে জায়গা এসে মনে করেন যে গোমেতে ডায় ওইটা মানুষ মেরে ফেলা। চরম শাস্তি চাই, আপনার ফাঁসি চাই, একমাত্র মেরুদণ্ড ফাঁসি দিতে হবে। কিন্তু হঠাৎই এই নৃশংসতার কারণ কি?
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল 1 আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের হয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছিলেন খলিল শেখ। হামলার আগের দিন লোকজন নিয়ে জাহাঙ্গীরের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন খলিল। সে সময় খায়রুজ্জামান মোল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন এমন খবর জানতে পারে খায়রুজ্জামান। ক্ষিপ্ত হয়ে খলিল ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে খায়রুজ্জামান। এই বিষয়ে জানতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি খায়রুজ্জামান মোল্লাকে। তার 2 বোন দাবি করেন হত্যার সাথে তাদের কেউ জড়িত নয়। মারা গেছে খলিল, ও বিশাল বিশাল খারাপ লোক, বুঝছেন। এখন ওই কয়জনে মিলে মনে করো অনেক কিছু করেছে আমার ভাইদের সাথে। ফোনগুলো তো বড়গাইতেরা আর উড়াই করাকরি করেছে, বড়গাইতে সুফিয়ান আছে না, ওইতে গুলিগুল্লা করেছে। এই ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ওখানে আমরা ইতিমধ্যে পুলিশ ডিপ্লয় করেছি যাতে করে তারা আর কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড জড়িত হইতে না পারে। আর ইতিমধ্যেই আমরা আসামিদেরকে এই ঘটনার সাথে, এই নৃশংস ঘটনার সাথে জড়িত আসামিদেরকে ধরার জন্য আমরা অভিযান শুরু করে দিয়েছি এবং 5 জনকে আটক করেছি জিজ্ঞাসাবাদের জন্য এবং আমাদের অভিযান অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, নড়াইল। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে গাছ কাটার মহোৎসব। গত 3 মাসে উধাও কয়েক হাজার গাছ, চারদিকে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামত কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারের 3 দফতর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারো গাছ। হুমকির মুখে পড়েছে নদীতীর পরিবেশ ও জীববৈচিত্র্য। দেদারসে কাটা হচ্ছে গাছ। গত 3 মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যে হয়েছে লুটপাট। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারুঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত 14.5 কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় 24 কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা। 2 লক্ষ 80 হাজার টাকাটা কিনছি, তো তারা আমার বলছে যেটা যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা অনুমোদন দিয়েছে, গাছগুলো বিক্রি করছে। পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে এবং আগামীতে যখন বন্যার প্লাবন দেখা দেবে তখন দেখা যাবে যে খোয়াই নদীর যে কোনো এক জায়গায় ফাটল দেখা দিতে পারে, ভাঙন দেখা দিতে পারে। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। অনেক আগেই আমরা এই হবিগঞ্জ মডেল সদর থানাতে এবং শায়েস্তাগঞ্জ থানাতে আমরা লিখিতভাবে জানিয়েছি। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাই এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন, কিন্তু মামলা বাদী হয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে তারা অস্বীকৃতি জানালেন। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। তাদের কাজও শুরু হয়েছে আমার যেটা ধারণা আনুমানিক মাসখানি হবে নিম্নে, কিন্তু তারা 4 তারিখে এসে আমরা নিষেধ করার পরে একটি চিঠি দিয়েছে, এটা আমি জানি না। কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে যে বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, যেটা আমরা আসলে জানি না। এইটা করলে হয়তো এই গাছগুলি ক্ষতি হতো না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। আমরা লোকটাকে ধরতে পারতেছি না যে কে বা কাটতেছে, যে বিভিন্ন সময় করে রাতের আধারে করে। তো যদি আমরা এরকম আপনাদের কাছেও হেল্প চাবো যে যদি কেউ এরকম হাতে রাতে আমরা ধরতে পারি তো তার বিরুদ্ধে অবশ্যই আমরা মামলাতে যাব। সরকারের 3 দপ্তরের পারস্পরিক দায় সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ঠাকুরগাঁয়ে রমজান এলেই চাহিদা বাড়ে হাতে ভাজা লাল মুড়ির। দিন রাত এক করে মুড়ি ভাজায় ব্যস্ত সময় পার করেন নারী কারিগররা।
পরে নিজেরাই আবার শহরের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। তবে গেল কয়েক বছরে হাইড্রোজ যুক্ত করা সাদা মুড়ির বাজার দখল করায় কিছুটা ভাটা পড়েছে লাল মুড়ির ব্যবসায়। এই পেশায় জড়িতদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শলার কাঠি দিয়ে দুলিয়ে দুলিয়ে ভাজা হচ্ছে দেশি মুড়ি। মোটা ধানের চাল শুধু লবণ পানি দিয়ে ভেজে তৈরি হয় এসব কেমিক্যাল মুক্ত মুড়ি। রমজান এলেই ব্যস্ততা বেড়ে যায় ঠাকুরগাঁও সদরের মুড়িপল্লীতে। ভোর থেকে বিকেল পর্যন্ত বাড়িতে এসব দেশি মুড়ি তৈরির পর শহরের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যায় নারীরা। কারিগররা জানান, হাইড্রোজ মুক্ত এসব লাল মুড়ি খেতে সুস্বাদু হওয়ায় চাহিদাও থাকে ব্যাপক। দীর্ঘদিনের পুরনো এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারিভাবে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি তাদের। বসে না থাকে গ্রামে মনে করেন বিক্রি করি মুড়ি বিক্রি করে যেগিনা মনে করেন যাতে চাউল আনি ওক টাকা দেন যেগিনা থাকে ওগিনা সংসার কাজে না খাইমা। যেগুলা বাড়িতে মুড়ি ভাজি সেগুলাতে কোন মেডিসিন ছাড়াই ভাজি। প্রায় 300 জন মুড়ি ভাজে। এখন মিল আসে হেনে মুড়ি চলে না, এখন অনেকে মুড়ি ভাজে না। সরকারি একটা সহযোগিতা টিকিয়ে রাখার জন্য এটাও তো পাচ্ছে না, লোন। এই জন্য ব্যবসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তবে গেল কয়েক বছরে হাইড্রোজ যুক্ত মুড়ি বাজার দখল করেছে। হাইড্রোজ মেশানোয় এসব মুড়ির রং ঝকঝকে সাদা। সহজলভ্য হওয়ায় কিছুটা চাহিদা কমেছে হাতে ভাজা লাল মুড়ির। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাদা মুড়ি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি তদারকি বাড়ানো উচিত বলে মনে করেন সচেতন বাসিন্দারা। কীটনাশক দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে মুড়িগুলো তৈরি করতেছে, আসলে এগুলো আমাদের অনেক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষের নজরদারি দেওয়া একান্ত প্রয়োজন। রোজায় ভোক্তার কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে খাদ্য অধিদপ্তর। এছাড়া ঐতিহ্যবাহী লাল মুড়ির প্রসার ঘটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অনেক ধরনের অননুমোদিত কিছু রাসায়নিক প্রয়োগ করতো, খাদ্য তৈরিতে রং প্রয়োগ করতো, তাদেরকে আমরা সতর্ক করেছি এ ধরনের তারা কার্যক্রম না করে। তাছাড়া আমাদের ইফতার রমজান শুরু হওয়ার পরে আমাদের মনিটরিং টিম নিয়মিতভাবে হচ্ছে। যদি কোথাও থেকে অভিযোগ পাওয়া যায় সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ স্বপ্রণোদিত হয়ে এসব কারখানাগুলোতে অভিযান পরিচালনা করছেন যাতে ভোক্তার নিকট মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলাতেও সরবরাহ করা হয় হাতে ভাজা লাল মুড়ি। খুচরা বাজারে কেজি প্রতি যার দাম 100 থেকে 110 টাকা পর্যন্ত। সাইফ আহমেদ, যমুনা নিউজ। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নতুন প্রশাসক কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন, পরিকল্পনার কথা কিছু জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন। দেখুন, দুপুর 12:30টায় আব্দুল কাইয়ুম চৌধুরী, যিনি নবনিযুক্ত প্রশাসক সিটি কর্পোরেশনের, তিনি দায়িত্বভার গ্রহণের কথা ছিল। তবে সিলেটের রাজনীতির আসলে সংস্কৃতি হিসেবে তিনি ঢাকা থেকে যখন আজ সকাল 11টায় 11:30টায় সিলেট বিমানবন্দরে নামেন, তারপরেই তিনি প্রথমেই ছুটে যান হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলার মাজারে এবং সেখান থেকে শাহপরান মাজার জিয়ারত শেষে তিনি এখন সিটি কর্পোরেশনের দিকে আসছেন বলে আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নিচে আমরা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি প্রশাসকের জন্য যে নির্ধারিত গাড়ি, সেই গাড়িটিও এখানে প্রস্তুত করা হয়েছে এবং বিএনপি নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে এখানে তাদের উপস্থিত হয়েছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তিরা তারাও এখানে উপস্থিত হয়েছেন। হয়তো আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছাবেন। এর আগে তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি যেটি বলেছেন যে সিলেটের স্থানীয় যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে যানজট বা হকার সমস্যা থেকে শুরু করে স্থানীয় যে সমস্যাগুলো তিনি অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন। পাশাপাশি সুপেয় পানি এলাকা ওয়ার্ডগুলোতে যাতে পৌঁছে দেওয়া যায় ইফতারের আগে, সেই বিষয়গুলোকে তিনি আসলে প্রাথমিকভাবে তার যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনায় রেখেছেন। এর বাইরে নগরবাসীর উন্নয়নে যেখানে সড়কের সংস্কার কাজ প্রয়োজন, পাশাপাশি শিশুদের বিকাশ বা অন্যান্য যে আসলে সামাজিক বা যে দায়িত্বগুলো রয়েছে, নগরবাসীর সাথে কথা বলবেন। নগরের যে স্টেক হোল্ডার যারা আছেন, অর্থাৎ পরিবেশ সহ পরিবেশবাদী সংগঠনগুলো সহ
নগরের যারা আসলে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের সাথে তিনি সবাই বসবেন এবং সেখান থেকে নগরকে কিভাবে উন্নয়ন করা যায় এবং নগরবাসীকে কিভাবে একটি উন্নত জীবন দেওয়া যায় বা একটি সেই পরিকল্পনাগুলোই আসলে তার মধ্যে রয়েছে এমনই আমাদেরকে তিনি জানিয়েছেন। নাবিল, আপনাকে ধন্যবাদ। 25 বছর ধরে গণ ইফতার চট্টগ্রামের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের অনন্য এক ঐতিহ্য। ধনী গরিব সবাই বসেন এক কাতারে। প্রায় 3 থেকে 5 হাজার মানুষের আয়োজন হয় প্রতিদিন। সব উপকরণ আসে দান থেকে। পুরো রমজান মাস জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। সকাল থেকে শুরু হয় কর্মযজ্ঞ। কয়েক হাজার মানুষের ইফতার আয়োজন চলে দিনভর। আসর নামাজের পর পাল্টে যায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের চিত্র। একে একে আসতে থাকেন সব শ্রেণী পেশার মানুষ। এক কাতারে বসে ইফতার করেন সবাই, যেখানে নেই ধনী গরিব বিভেদের দেয়াল। আলাদা প্রশান্তি ও আনন্দ খুঁজে পান অংশগ্রহণকারীরা। একসাথে এতগুলো সাথে ইফতার করাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আগে কোনদিন আসি নাই, আজকে প্রথম আসছি আমার বড় ভাইকে নিয়ে। সবাই আমরা একই কাতারে এখানে আমরা ইফতার করি। এটা একটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা বিরল ঘটনা। অনেকজন দেখে আসলে ভালো লাগতেছে। অনেক মানুষ এখানে শ্রেণী পেশার মানুষ দেখতেছে, অনেক বড় আয়োজন। আমি সৌদি আরবও করছি, দুবাইও করছি, ওমানও করছি, এখানেও করতে রোজাদার ব্যক্তির সমাবেত হয় এবং এই জায়গায় এরকম জমায়েত অনেক মসজিদে হয় না। গড়ে 3000 থেকে 5000 মানুষের ইফতার আয়োজনের সব উপকরণ আসে মানুষের দান থেকে। সরকারের কোনো সাহায্য নেওয়া হয় না। সোয়াবের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত কর্মতৎপর থাকেন স্বেচ্ছাসেবীরা। আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। তো এখানে সেরকম কাজটা মানুষে ওইরকম হিসাবে করে না, মানে একটা নিজের অনুভূতি ভালো লাগার থেকে করে আর কি। সবাই তো রোজাদার, সিয়াম সাধারণ মাস, সবার খেদমত করতে পারে, নিজেকে অনেক ভালো লাগে। ভালো লাগে যে আমি কাজ করতেছি, সবাই যেন খাইতে সুন্দর লাগে। আমার তো মানে একটা সবাবের জন্য আমি এসেছি। কেউ কারো স্বার্থের জন্য করে না, সবাই এখানে কাজ করে যেহেতু মানুষ সওয়াবের জন্য। 1967 খ্রিস্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁর হাতে তৈরি এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদ দিল্লির জামে মসজিদের আদলে করা। প্রায় 25 বছর ধরে এখানকার গণ ইফতার পরিণত হয়েছে ঐতিহ্যে। এই কাজটা 1996 থেকে শুরু করা হয়েছে। এটা এখন পর্যন্ত এভাবে চলে আসছে। দিন দিন এটার পরিসর বড় হচ্ছে। তো সব কিছু করতে আমাদের আল্লাহর মেহেরবানিতে কোনো কষ্ট হয় নাই। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।